লিটন দাসের ব্যাটিং আরেকটু যদি ভালো হতো না তাহলে সেটিকে খারাপ বলা যেত। এখন এমনই জঘন্য অবস্থা তার। লিটন দাস যদি আরেকটু ফর্মে থাকতেন না তাহলে গড়পড়তা অফ ফর্ম হিসেবে এটাকে চালিয়ে দেওয়া যেত। এমনই ভয়াবহ রকম ব্যাট প্যাচের মধ্যে তিনি রয়েছেন। সুযোগ পাচ্ছেন একের পর এক, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারছেন না মোটেই। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের আগে লিটন দাসের ফর্মটা যে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে যাবে, ইভেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের 3টা ম্যাচ শেষে, এইটা ভাই ভাবাই যায়নি, সত্যি সত্যি ভাবা যায়নি। তবে লিটন সুযোগটা কাজে না লাগাতে পারলো, আরো অনেকেই কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে চলেছেন। যেমন মোহাম্মদ সাইফুদ্দিন, এই ম্যাচেও তিনি তিনটা উইকেট পেয়েছেন, তার মধ্যে লাস্ট ওভারের ওই প্রথম বলে তার সেই উইকেটটাও রয়েছে। যেমন তাসকিন আহমেদ, এই ম্যাচে একটা মাত্র উইকেট তিনি পেয়েছেন বটে, কিন্তু 4 ওভারে 21 রানের বেশি দেননি এবং ব্রিলিয়ান্ট একটা ম্যাচ ডিসাইডিং ওভার করেছেন। যেমন তাওহিদ হৃদয়, গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এই থার্ড টি-20তেও তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতলেন। টি-20 ফরম্যাটে প্রথম 50 তিনি তুলে নিলেন। যেমন জাকের আলী অনেক, যিনি 44 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, সুযোগ একটা পেয়েছেন কিন্তু ইনিংসটা ভালো ছিল, এবং স্পেশালি তাওহিদ হৃদয়ের সঙ্গে তার যে পার্টনারশিপ, সেইটাই কিন্তু বাংলাদেশকে শেষ পর্যন্ত জয়ের মতো একটা পুঁজি এনে দিয়েছে। তাহলে লিটনের হিসাব তো এখানে বাদই, কিন্তু ওই যাদের কথা আমি বললাম, মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা তাসকিন আহমেদ কিংবা তাওহিদ হৃদয় কিংবা জাকের আলী অনেকের মধ্যে রেড কিং অফ দ্য ম্যাচ আপনি কাকে বলবেন? আমার সঙ্গে আপনারটা কি মিলবে? রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশনও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। দেখুন, ম্যাচটার বাংলাদেশের এমন অবস্থা হয়েছিল যে বাংলাদেশ জিততে প্রায় হেরে যাওয়ার অবস্থায় চলে গিয়েছিল, আবার হারতে শেষে গিয়ে বাংলাদেশ জিতেছে। জিততে হেরে যাওয়ার অবস্থায় কেন চলে গিয়েছিল? কারণ যখন আমরা জিম্বাবুয়ের 91 রানে 8 উইকেট তুলে নিয়েছিলাম, তখন তার এই ম্যাচ বাংলাদেশ হারে কিভাবে? 165 রান আমরা করেছি, কিন্তু সেইখান থেকেও কিন্তু জিম্বাবুয়ে ম্যাচটা খুব ক্লোজ করে ফেলেছিল এবং এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যে আমরা শেষে মানে হারার মতো একটা অবস্থায় চলে গিয়েছিলাম এবং হারতে জিতে গিয়েছি। এই যে ধরেন শেষ 3 ওভারে 36 রান প্রয়োজন ছিল এবং সেইটা তো হওয়া খুবই পসিবল ছিল। ইনফ্যাক্ট লাস্ট ওভারে যখন 21 রান প্রয়োজন, তখনও তো সেইটা একেবারে মোটেই ইম্পসিবল না। প্রথম বলে সাইফুদ্দিন উইকেট পেল, পরের 2টা বলে তিনি আবার 4 খেয়ে আবারও খেলাটা জমে দিয়েছিলেন। যাক, শেষ পর্যন্ত আমরা 9 রানে এই ম্যাচটা জিতেছি। এবং সেই জায়গাটাতে সাইফুদ্দিনকে দিয়ে যদি শুরু করি, সাইফুদ্দিন এই ম্যাচেও কিন্তু আপনি যদি হিসাব করেন, প্রথমে ওই পাওয়ার প্লেতে তিনি 2টা ওভার বোলিং করেছেন এবং 2টা ওভারেই কিন্তু তিনি 2টো উইকেট তুলে নিয়েছেন। আমি নট শিওর যে আসলে ঠিক স্লগ ওভারে বা এই যে ডেথ ওভারগুলোতে শেষ দিকে গিয়ে সাইফুদ্দিনের বোলিংটা আসলে কতটা কার্যকর। বাংলাদেশের সবচেয়ে ভালো ডেথ ওভার বোলার হিসাবে মুস্তাফিজের পাশাপাশি সাইফুদ্দিনকে বিবেচনা করা হয়, কিন্তু এই জায়গাটাতে আমরা অতীতেও দেখেছি যে সাইফুদ্দিন বেধড়ক পিটুনি খেয়েছেন, বিভিন্ন সময়ই খেয়েছেন, এবং সেই অ্যালার্মিং সাইনটা কিন্তু তার এই প্রত্যাবর্তনের সিরিজও দেখা যাচ্ছে। গত ম্যাচেও লাস্ট ওভারে 18 রান দিয়েছেন, এই ম্যাচটাতেও কিন্তু যখন 4 ওভারে 54 রান লাগে ওই সময় তিনি 18 রান দিয়ে দিয়েছেন এবং লাস্ট ওভারে ওই উইকেটটা পেলেও পরের 2টা বলে 4 খাওয়ার কথাটা যে বললাম, কিন্তু তারপরেও তিনি 3টা উইকেট পেয়েছেন। সাইফুদ্দিন ডেফিনেটলি তার এই মানে যে কামব্যাকটা হয়েছে 3টা ম্যাচ ধরে যদি আমি বলবো একটা প্রপার একটা কামব্যাক হয়েছে, এবং ম্যাচের সবচেয়ে প্রভাব বিস্তারকারী পারফর্মারদের আলোচনার মধ্যে সাইফুদ্দিনকে তাই রাখতে হবে আপনার তাসকিন আহমেদকে। আমি যে টার্নিং পয়েন্টটা করেছিলাম সেখানে কিন্তু আমি তাসকিনের কথা বলেছি যে তাসকিনের করা সেই 19 নম্বর ওভারটি টার্নিং পয়েন্ট। এই যে ম্যাচে আমরা যে জিততে হারার অবস্থায় চলে গেছিলাম, পরে আবার হারতে যে জিতে গেলাম আমরা, সেইখানটাতে তাসকিনের করা 19 নম্বর ওভারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে তিনি উইকেট পেয়েছেন বা 4 ওভারে মাত্র 21 রান দিয়েছেন, কিন্তু ওই ওভারটাতে যখন 2 ওভারে 27 রান প্রয়োজন, ওই সময় তাসকিন একটা ব্রিলিয়ান্ট ওভার করলেন এবং এই ওভারে তিনি মাত্র 6 রান দিলেন। সিরিজ জুড়েই কিন্তু তাসকিন খুব ভালো বোলিং করেছেন, ফার্স্ট ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচই হয়েছিলেন। ফলে তার যখন ম্যাচের টার্নিং পয়েন্টের যদি হয় তাসকিনের ওভারটা, তাহলে তো তাকে এই রেড কিং অফ দ্য ম্যাচের আলোচনাতে তো রাখতেই হবে, এবং আমাদের ব্যাটিং ইনিংসের গিয়ে রাখতে হবে সেই পার্টনারশিপের 2 জনকে, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক। তাওহিদ হৃদয় এই পুরো সিরিজটা জুড়েই কিন্তু খুব ভালো খেলছেন। প্রথম ম্যাচে 18 বলে 33 রানে অপরাজিত ছিলেন, সেকেন্ড ম্যাচটাতে 25 বলে 37 রানে অপরাজিত ছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। এই ম্যাচটাতেও তিনি কিন্তু 38 বলে 57 রানের একটা ইনিংস খেলেছেন টি-20 ফরম্যাটে, যেটা তার প্রথম 50, এবং ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছেন, যেই জায়গাটাতে 2টো ছক্কা মেরেছেন তিনি, তারও 3টা 4 মেরেছেন, এবং ছক্কাগুলোতে তার ওই যে ব্যাট স্পিড বলেন বা তার যে রিস্টের কাজ বলেন স্পেশালি, সেইটা কিন্তু আমরা আরও একবার দেখতে পেয়েছি। এবং
হৃদয় যত দিন যাচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের বড় একটা ভরসা উঠছেন। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে এই টি-20 ফরম্যাটটাতে তিনি খুব ভালো, যে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল তা আমি বলবো না, বরং ওয়ানডের শুরুটা আরও ভালো হয়েছিল। কিন্তু এই সিরিজটা যেন টি-20 ফরম্যাটেও হৃদয়ের একেবারে পায়ের নিচের মাটিটা খুঁজে দিয়েছে এবং দারুণ দারুণ খেলছেন। এবং সেই জায়গাটাতে বাংলাদেশ যখন 9 ওভারে 3 উইকেট 60 রান পড়ে গিয়েছিল, সেইখান থেকে কিন্তু তিনি জাকের আলী অনেককে নিয়ে একটা বড় পার্টনারশিপ করেছেন 87 রানের। ফলে তাওহিদ হৃদয়কে এই আলোচনাতে রাখতেই হবে। আর এই ম্যাচও যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভাই, আলোচনাতে না রাখার তার উপায় নেই। জাকের আলী অনেকের কথা বলতে হবে। অনেকেও কিন্তু হচ্ছে গিয়ে বিপিএলে তার যে ফর্মটা ছিল বা যেই কারণে তাকে ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে, সেইটা আমরা দেখেছি গত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটা ম্যাচে দেখেছি, কিন্তু সেটা যে আসলে ফ্লুক না সেটা আবার এই ম্যাচেও তিনি প্রমাণ করলেন। স্পেশালি তার ব্যাটিংয়ের ইনটেন্টটা, ওই সময় যে যেরকম ব্যাটিং করাটা প্রয়োজন ঠিক সেই রকম ব্যাটিংটাই তিনি আসলে করতে চেয়েছেন। আর যখন জাকের আলীকে মানে ওইখানে তার ওই যে 87 রানের যে পার্টনারশিপটা হয়েছে, সেই পার্টনারশিপেও কিন্তু তার যথেষ্ট অবদান ছিল। 34 বলে 44 রানের একটা ইনিংস খেলেছেন তিনি এবং সেইখানটাতেও দুটো ছক্কা মেরেছেন। তাহলে এই যে চারজনের কথা বললাম, সাইফুদ্দিন, তাসকিন, তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক, এই চারজনের বাইরে আমাদের পারফর্মার রয়েছেন আরও, মানে কন্ট্রিবিউট করার মতো পারফর্মার তো অবশ্যই রয়েছেন। অ্যাপার্ট ফ্রম লিটন ও শান্ত, এই দুজনকে বাদ দিলে আসলে সবাই কম বেশি টুকটাক আসলে মানে কন্ট্রিবিউট দলের এই কষ্টটাতে ঠিকই, জয়টাতে বা সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচটাতে সে ঠিকই করেছে। কিন্তু এই চারজনকেই আমার মনে হয় সবচেয়ে প্রমিনেন্ট পারফর্মার, এবং সেই চার প্রমিনেন্ট পারফর্মারের মধ্যে আমার কাছে রেড কিং অফ দ্য ম্যাচ এই ম্যাচেও আমার কাছে তাওহিদ হৃদয়। এই ম্যাচেও আমার কাছে যে মানে ম্যান অফ দ্য ম্যাচ যাকে দেওয়া হচ্ছে সেটার সঙ্গে আমি যাচ্ছি। ডেফিনেটলি অন্যদেরও অবদান রয়েছে এবং ম্যাচটার বাংলাদেশ যেভাবে একটা ক্লোজ কন্টেস্ট হয়ে গিয়েছিল এবং সেই জায়গাটাতে প্রত্যেকেরই মানে ধরেন এখন যদি জাকের আর তাওহিদ হৃদয়ের পার্টনারশিপটা অত বড় না হতো, তাহলে আমরা যখন মাত্র 9 রানে জিতেছি তার মানে আমরা এটা করতে পারতাম না। তাসকিনের ওই ওভারটা না হলে হতো না, ইভেন সাইফুদ্দিনের লাস্ট ওভারে উইকেটটা না হলে হতো না। কিন্তু সব কিছুর পর আমার কাছে মনে হয় যা এখানটাতে তাওহিদ হৃদয়ের যে ব্যাটিংটা সেইটাই আসলে আমাদেরকে ম্যাচটা এন্ড অফ দ্য ডেতে গিয়ে তিনি যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সেটা যথার্থ আমার কাছে। তাই এইখানটাতে রেড কিং অফ দ্য ম্যাচও তাওহিদ হৃদয়। আমার ধারণা আপনারা আমার সঙ্গে একমত হবেন নাকি?